সকাল সকাল মেয়ের হাতের গরম গরম এক কাপ চা খেয়ে দিনটা শুরু করলাম। আজকে ওর বাবার হাতে চা খাওয়া হয়নি, কারণ ওর বাবা অনেক সকালে বেরিয়ে গেছে। আমিই চা করেছিলাম, তবে আমি যেহেতু চা করেছি নিজে খাইনি। বাজতে চললো এখন প্রায় 10টা। আর মেয়ে থাকলে দেখবে মাদের কিন্তু একটা গল্প করার সঙ্গী হয়। এই যে সারাদিন মেয়ে যখন স্কুল বেরিয়ে যায় না, আমার একদম ভালো লাগে না। আর এখন আরও কি হয়েছে জানো তো, মানে ঘরটা এত বড় হয়ে আমি একা থাকতে থাকতে কেমন যেন বোর হয়ে যায়। মনে হয় এই মাথায় থাকলে ওই মাথায় কেউ নেই, সারাদিন খুব বাজেভাবে সময়টা কাটে। আর এই যে মেয়ে যখন সকালবেলা করে স্কুলের গল্পগুলো করে না, তখন শুনতে খুব ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি, সুস্থ আছি। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন আঁকা মাখাও হয়ে গেছে। বললাম এক কাপ চা করে দিতে। সমস্ত বাসি কাজকর্ম সেরে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে আসলাম, শুধু রুটি বানাবো বলে। কারণ কালকে তরকারি আছে, মেয়ে তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে যাবে, আর ওই তরকারিটা দিয়ে রুটি দিয়ে নিয়ে যাবে। তো সেই কারণে রান্নার সকালবেলা অতটা চাপ ছিল না, শুধু রুটি করা। এখন 10:45 মতো বাজে, রুটি করব। রুটি খেয়ে মেয়ে বেরিয়ে যাবে, আর আমার জন্য একেবারে 2টো রুটি করে নেব। তারপরে দেখব পরেরটা পরে, আগে ওকে স্কুল পাঠিয়ে নিই তারপরে। সকালবেলা থেকে এত রোদ ছিল, ঘুম ভেঙেছেও দেরি করে। 7টার সময় ঘড়িতে অ্যালার্ম দিয়েছি, কিন্তু ঘুম থেকে উঠেছি 8টার সময়। তারপরে তোমাদের দাদাভাই এসছে, গতকালই তোমাদের বললাম। তো তোমাদের দাদাভাই আবার বেরিয়ে গেছে, তবে গাড়ি নেয়নি, গাড়ি আছে। তো ও বেরিয়ে গেছে, ও আর রুটি খায়নি। বলেছিলাম, বললো না আমার আর টাইম হবে না রুটি খাওয়ার। তো সেই কারণে ও বেরিয়ে গেছে। তারপরে আমি আর তাড়াহুড়ো করলাম না, ভাবলাম একেবারে জলের কাজগুলো সব করে আসি। জল থাকতে থাকতে 9:30টার মধ্যে, আর যা গরম লাগছে একবার স্নানও করে আসি, তারপরে রুটিটা ভাজবো। মেয়েরও স্নান হয়ে গেছে, এখন ও রেডি হচ্ছে। ও রেডি হতে হতে আমার রুটি 6টা ভাজবো। 3টে খাবে আর 3টে নেবে। ওরটা আগে ভেজে দিয়ে দেবো, তারপরে ও চলে যাবে। ওর সঙ্গে সঙ্গে আমি একটু দোকানেও যাব, দোকান থেকে কতগুলো জিনিস আনার আছে সেগুলো নিয়ে আসবো। তারপরে এসে ঘরের যা কাজ করার আবার করবো। ঠিক আছে, তো চলো এখন রুটি কটা ভেজে আগে মেয়েকে দিয়ে নিই, তারপরে পরে কথা হচ্ছে। সকালের বাসি কাজকর্মগুলো, তারপরে মেয়ের টিফিন বানানো, খাওয়ার দাওয়ার করা, এগুলো যতক্ষণ চলতে থাকে না ততক্ষণ বেশ ভালো লাগে। আর ওই যে বলি না, সবসময় কাজের মধ্যে থাকলে বেশ একটা এনার্জি থাকে। যখনই কাজ থাকে না, বসে থাকি, শুয়ে বসে থাকি, তখনই যেন কেমন বোর লাগে। তো তোমাদের দাদাভাইকে গতকালকে তাই বলছিলাম, ধুত আমার এইভাবে বসে বসে ভাল লাগছে না, একটা কাজ করি, মেশিনটা তো বাপের বাড়িতে আছে, মেশিনটা চলো নিয়ে আসি। তবে মা বলল এখন রাস্তায় একদমই বাপের বাড়িতে যেতে না, বাপের বাড়ির পুরো রাস্তায় জল, আর এমন জল হয়ে স্লিপ হয়ে আছে, মানে কোনো রকমভাবে ওখান থেকে কিছু বার করা যাবে না। ভেবেছিলাম যে মেশিনটা নিয়ে আসি, আবার সেই 1 ডজন করে সায়া নিয়ে আসি, একটু চাপের মধ্যে সংসারের কাজগুলো করব, তারপরে সেলাই করব, তাতে শরীরটা ভালো থাকবে। তো সেটাই বলছিলাম। আর তোমাদের দাদাভাই তো চেঁচামেচি করছিল, না এমনিতেই তুমি 20 বার ভোগো, তারপরে এই 2 টাকা সেলাই করতে গিয়ে আবার তোমার প্রবলেম হোক, আবার আমাকে ডাক্তার দেখাতে হোক, কোনো দরকার নেই। কি করব এটাই বুঝে পাচ্ছি না। ভাবছি কি জানো তো, হেম সেলাই আরম্ভ করব আবার। অনেকটা টাইম বেঁচে যাচ্ছে, কোনো কাজ থাকছে না, বসে আছি। তো সেই কারণে ভাবছি হেম সেলাই করব। আর আমাদের এখানে সেরকমভাবে কোনো কিছু না এখন কাজও হয় না, এই হেম সেলাই না হলে মেশিন সেলাই। অনেক জায়গাতে দেখি কত ধরনের হাতের কাজ করে ঘরে বসে, আমাদের এখানে কিছুই হয় না। ছাই করতে গেলে অনেক দূর থেকে আনতে হবে। তোমরা হয়তো অনেকেই চেনো, সোদপুর ওই দিকে বা বড় বাজারের ওই দিক থেকে কাজ আনতে হবে, কিন্তু এই দেওয়া নেওয়াটা করবে কে বলো? তো সেই ভেবেই পাচ্ছি না যে কি করব, এতটা টাইম বেঁচে যাচ্ছে, কি করব। তো যাই হোক, তারপরে মেয়েকে রুটি করে মেয়েকে খাইয়ে দাইয়ে নিজেও 2টো খেয়ে নিলাম। দেখলাম খিদে পেয়েছে, মেয়ের সাথে সাথেই 2টো রুটি আমিও খেয়ে নিলাম একেবারে। তারপরে মেয়ে বেরিয়ে গেলাম দোকানটা করে আনলাম, কারণ এই সময়টা দোকানটা একটু ফাঁকা থাকে, না হলে আবার ভিড় হয়ে যায়। একদম সকালবেলায়, আর হচ্ছে দুপুরবেলা একটু ফাঁকা থাকে। তো আমি গেলে 2টোর সময় যাই, আর না হলে এই টাইমটাই যাই। দোকানটা আগে করে আনলাম, তারপরে দেখলাম বাইরে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। সকালবেলা জামা কাপড়গুলো কেচেছিলাম, জামা কাপড়গুলো আর মেলা হয়নি। তো তোমাদের মেলা হয়নি বলা ভুল, ছাদের ওপরে অনেক জামা কাপড় মেলা।
আগে কেচেছি, ওই যে গতকালকে তোমাদের বললাম না, তোমাদের দাদাভাই তো বিশাল জামা কাপড় নিয়ে এসছে এত দিনের, আর ওর জামা কাপড় যা নোংরা ছিল সেগুলো গরম জলে করে কেচেছি। ওগুলো সব সকালবেলাতেই ছাদে মেলে দিয়েছি, তখন ভেজা গা ছিল একেবারে। ফুল নামাতে গেছিলাম ছাদে, তখন ছাদে মেলে দিয়েছি। আর এখানে সব মানে মেয়ের জামা কাপড় আছে, আমার জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের বাসি জামা কাপড়টা সেগুলো ছিল, ওগুলোকে নিচটাতে মেললাম, হালকা পাতলাগুলো, আর মোটা মোটাগুলো ভারী ভারীগুলো সিঁড়িতে মেলেছি, মানে ছাদে মেলেছি। রোদটা দেখে আজকে আর সবুর করতে পারলাম না, খুব ইচ্ছে করছিল যে শাশুড়ি মায়ের ঘর থেকে বিছানা পাটিগুলো টেনে বার করে সব রোদ্দুরে দিই। তারপরে ভাবলাম না, একদিনে সব কাজটা নেব না, আজকে এই ঘরের নিচে যেগুলো পাতা হয় সেগুলোকে একটু রোদে দিই। প্রথমে উঠছিলাম ছাদে, তারপরে ভাবলাম না, ছাদে যাওয়া যাবে না, কারণ হুড়মুড়িয়ে যদি বৃষ্টি নেমে যায়, কখন মেঘ করছে কখন বৃষ্টি নামছে, যদি বৃষ্টি নেমে যায় আমি এই হুড়োহুড়ি করে ওঠানামা করতে পারবো না। তারপরে দেখা গেল পড়ে মরে হাত পা ভেঙে বসে রইলাম। তো হাফ সিঁড়ি উঠেই মনে মনে ভাবলাম সিঁড়ির ওপরটা পরিষ্কারই আছে, সিঁড়ির ওপরটার মধ্যেই কাঁথা কম্বলগুলো বালিশগুলো ওগুলো দিয়ে দিই। আর এই দেখো দুটো পাতলা কাঁথা আর কম্বল যেটা আছে, দেখলাম ওই মাঠের তারটায় ফাঁকা আছে, ওখানটায় গিয়ে দিয়ে আসলাম। শুধু আমি না, আজকে দেখলাম অনেক দিন বাদে এরকম একটা পুজো পুজো রোদ উঠেছে, তো আমার যাও দেখো সব কিছু রোদ্দুরে দিয়েছে, এমনকি আশেপাশের ঘরেও দেখলাম সবাই আজকে বালিশ টালিশগুলো বেশ রোদে দিয়েছে। অনেক দিন পরে একটু রোদ উঠেছে, তো মানে একটু রোদে দিয়ে বেশ ভালো লাগছিল। আর বালিশ টালিশগুলো তো চিমসে পুরো একদম শক্ত হয়ে গেছিলো, বালিশগুলো একটু রোদে দিলাম। আর এই ঘরে একটা বালিশ রাখি, তো মাঝে মাঝে একটুখানি এসে শুই ঠুই দুপুরবেলা, তো এই ঘরে একটা বালিশ থাকে, ওই বালিশটাকে একটু রোদে দিলাম। আর এই দেখো আগের দিনকে সব জামা কাপড় কেচেছিলাম, কিছু জামা কাপড় ভেজা ছিল, বিকেলবেলায় এই ঘরে মেলে দিয়েছিলাম। তো ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে যাই সব ওই ঘরে, আর এই ঘরটাকে একটু পরিষ্কার করি। প্রত্যেক দিনই পরিষ্কার করি, তবে কী বলো তো, ওই আগের মতো করে আর পরিষ্কার করা হয় না। দেখবে তুমি যেই জায়গাটায় থাকবে সেই জায়গাটাকে যতটা ভালো করে পরিষ্কার করবে, পরবর্তী জায়গাটায় তুমি কিন্তু একটু গাফিলতি হয়ে যায়। সংসারের কাজকর্ম করে তখন দুটো ঘর পরিষ্কার করা না হেভি চাপের হয়ে যায়। তো আজকে আর সেরকমভাবে পরিষ্কার করব না, উঠে ভেবেছিলাম যে ভালোই হয়তো নোংরা হবে, দেখলাম না সেরকম একটা কিছু ধুলো টুলো পড়েনি, তো যতটুকু পরিষ্কার না করলে না ততটুকু একটু করে দেবো। বিছানার চাদরও দেখলাম একদম পরিষ্কার আছে। আর মেন কথা, এই ঘরে খুব ইঁদুরের উৎপাত হয়েছে, কিচ্ছু জিনিস রাখা যাচ্ছে না, জানো না, সব ফেলে দিচ্ছে। তো সেই কারণে ভাবছি যে কি করব, ওই দেয়ালের ওপর থেকে না সব জিনিসগুলো এরপরে একদিন একটু টাইম করে মুছে মুছে সব ঢুকিয়ে রাখবো, কারণ জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। আমার তো পুজোর সময় ওই ঘরটা রং হয়ে গেলে সমস্ত সাজাতে গোছাতে আবার জিনিসগুলো লাগবে। হয়তো তোমরা আজকে ভিডিওতে একটু আওয়াজ পেলে কিন্তু পেতে পারো, কারণ আমাদের এইখানে নাম কীর্তন হচ্ছে, জানো তো। তো যাই হোক, দেখো এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম। তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে দিদিভাই তোমার আলমারিটা গোছানো। দেখো আলমারি তো এখন গোছানো আর সম্ভব তো না যে প্রত্যেক সময় নামিয়ে নামিয়ে গোছাবো। পুজোর আগে তো আলমারি সমস্ত কিছু ওই ঘরে নেব, তখন তোমাদেরকে দেখাবো। এই গরমের মধ্যে বোঝোই তো, এই এক্সট্রা কাজগুলো কিন্তু নামিয়ে নামিয়ে করতে ইচ্ছে করে না। হ্যাঁ, আমার করার প্রয়োজন আছে, কেন বলো তো, সব জামা কাপড়গুলো এক জায়গায় হয়ে গেছে। আগে তো আলাদা আলাদা ছিল, এখন তিনজনের জামা কাপড়ই ঘেটে সব এক জায়গায় হয়ে গেছে। এগুলোকে গোছানো একটু দরকার, কিন্তু ভাবছি এখন আর নাড়াচাড়া করব না। এই তো ভাদ্র মাস আসছে পুজোর আগেই, তখন সমস্ত কিছু রোদে ঠোদে দেবো, তখন একেবারে সব কিছু গুছিয়ে রাখবো। ঘরে না থাকলে না যা হয়, এত ইঁদুরের উৎপাত হয়েছে কি বলবো। ওই যে সেই বক্সটা ফুটো করেছিল তোমাদের দেখিয়েছিলাম না টিভির পেছন থেকে, এখন তো বক্সটা পুরোটাই যেন না খাবলা খাবলা করে ফেলেছে। এত বড় বড় ইঁদুর হয়েছে, ওই যে দেয়ালে যে চাদরগুলো ওগুলো এসে দেখি সব গুটিয়ে গাটিয়ে এক জায়গায় হয়ে গেছে, সেগুলোকে সব আবার ঠিকঠাক করলাম। সারা রাত লাইট জ্বালিয়ে রাখি, তবুও এত ইঁদুরের উৎপাত। তো যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার করে দেখো এখন কিন্তু বাজতে চললো 11টা, প্রায় 11টা মতো বাজতে চললো। তো আমি একটুও বসিনি, মেয়ে যাওয়ার পর এদিকের কাজগুলো সারছিলাম। আর তারপরে এখনও বসেই আছি, রান্নাবান্নার এখনও কোনো ব্যবস্থা নেই। তো এই যে ঘরটা ঝাঁট দিয়ে এরপরে ওই দিকের কাজ আমার মোটামুটি হয়ে গেছে, ওই ঘরটাও গোছানো হয়েই গেছে। ওই ঘরটার কি গোছানো, ওই ঘরে তো আর সেরকম কিছু জিনিস নেই, ওই তাও একটুখানি যেটুকুনি ঝাড়া মোছা না করলে না সেইটুকুনি, তো সেগুলোও সব করা
ভরা হয়ে গেছে। তো ভাবলাম ওই দিকটা একেবারে করে আসি। তো শাশুড়ি মায়ের ঘরটা একেবারে ঝাঁট দিয়ে আসলাম, কিন্তু মুছলাম না, এখন পরে মুছে দেবো, যখন স্নান করব তার আগে গিয়ে মুছে দুয়ারের সামনে একটু জল দিয়ে আসবো। এখানে আমি বালিশ টালিশগুলো উপর করে দিলাম, আর এই দেখো ওই জামা কাপড়গুলো সব এই ঘরে নিয়ে এসেছি। আর প্রচণ্ড গরম লাগছে, বাইরের রোদটা যেমন সুন্দর তেমন গরমটাও খুব সুন্দর। জল তেষ্টা পেয়ে গেছে, একটুও ঠান্ডা জল নেই, কারণ কালকের থেকে বোতলগুলো এখনও ভরা হয়নি। তো এরপরে বোতলগুলো ভরবো। একটুখানি জল খেয়ে নিলাম, আর রুটি খেয়ে তো একটু জল তেষ্টা বেশিই পায়। এখন বাসনগুলো গোছাবো, জলের বোতল ভরবো, এগুলো করতে থাকি। তার মধ্যে দেখি কোনো সবজিওয়ালা মাছওয়ালা কিছু আসে নাকি, তারপরে আমি দুপুরের রান্নাবান্নার ব্যবস্থা করব। সবজিওয়ালা মাছওয়ালা সবার আশায় থাকতে থাকতে তারপরে দেখলাম না, বেলা অনেক হয়ে যাচ্ছে, প্রায় 11:30 মতো বাজে, 11:30 মতো এখন বাজে। তখন দেখলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো আর দেরি করিনি। ঘরের ওই কাজগুলো মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়ে ততক্ষণেও দেখলাম একজনও সবজিওয়ালাও আসলো না, কোনো মাছও ঢুকলো না, কিছুই না। তারপরে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে ভাবলাম যে বাজারের মুখটার থেকে একটু ঘুরে আসি। ওখান থেকে একটুখানি আসলাম, তবে সবজি কিছু আনিনি, কারণ সবজি বলতে পটল আছে ঘরে, অনেক কিছুই আছে টুকিটাকি। তো ভাবলাম সেটা দিয়েই সবজি হয়ে যাবে, কারণ সবজি নিতে গেলে মাছ হবে না, মাছ নিতে গেলে সবজি হবে না, কারণ এখন মাছের থেকে সবজির দাম বেশি। আমি 500-600 গ্রাম মতো রুই মাছ নিয়ে আসলাম 120 টাকা দিয়ে, আর নিয়ে আসলাম চিংড়ি মাছ আনলাম 100 টাকা মতো। তো গতকালকেই মেয়ে বলছিল যে অনেকদিন মাছ খায় না, তো সেই কারণে ভাবলাম যে দুটো মাছই ও খায়, তো আজকে চিংড়ি মাছটা করবো, কালকে রুই মাছটা করবো, তো সেই হিসাব করে নিয়ে আসলাম। আগে বাড়ির সামনে তাও সকালবেলা করে মাছওয়ালাটা আসতো, সবজিওয়ালা আসতো, সকালবেলা যা নেওয়ার নিয়ে নিতাম, হয়ে যেত। আর এখন আসে না তো, মানে অনেক দিন ধরে ঠিকমতো সবজিওয়ালা যেই দাদাটার থেকে আমি সবজি নিই উনি তো আসছেই না, মাছওয়ালা দাদাটাও এখন আসছে না। সকালবেলা হলে এই একটা চিন্তা থাকে, যেহেতু তোমাদের দাদাভাই বেরিয়ে চলে যায়, সকালবেলা হলে এই চিন্তা থাকে যে কি রান্না করব। দুপুরবেলাটা তো কোনো রকম চালিয়ে দেওয়া যায়, কিন্তু রাত্রিবেলায় যখন আবার তোমাদের দাদাভাই থাকে তখন খাওয়া নিয়ে খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে আর দুপুরবেলা রান্নাবান্না করে নিলে রাতে একটু রেস্টও পাওয়া যায়। তো সেই হিসাব করেই ভাবলাম না, একটু বাজার থেকেই ঘুরে আসি, প্রচণ্ড গরম লাগছে। এখন বাজার থেকে ঘুরে আসলাম, সব কিছু নিয়ে আসলাম। তো এখন রান্নাবান্না করবো, আর বাইরে মেঘও করেছে, সব জিনিস জামা কাপড় টাপড় যা আছে সেগুলোকেও সব এখন আস্তে ধীরে তুলবো। ওগুলো আগে তুলে ঠুলে নিয়ে তারপরে মাছে হাত দেবো, মাছ টাছ ধুয়ে রান্না বসাবো, রান্না ঠান্না করে নিয়ে ঘর ঠর মুছবো, ঠিক আছে। তো এখন মাছটা ধোবো, মাছটা ধুয়ে নিই, আর খাওয়া দাওয়া তো সকালবেলাই হয়ে গেছে, মাছটা ধুয়ে নিই, তারপরে দেখছি। এখনও ঠিক নেই যে কী রান্না করব। রুই মাছ এনেছি, অনেকটা মাছের ডিম আছে, ভাবছি মাছের ডিমটা দিয়েই তরকারি করে ফেলি, আর মেয়ের জন্য সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ করে ফেলি। দেখা যাক কী রান্না করি। আগে মাছটা ধুয়ে সবজির বাস্কেটটা খুলি, কি কি আছে সেই বুঝে তারপরে রান্নার জোগাড়টা করবো, ঠিক আছে। আগে একটু জামা কাপড়টা ছেড়ে নিই আগে একটু হাতে মুখে জল দিয়ে একটুখানি বসে তারপরে করব। প্রচণ্ড গরম লাগছে, রোদ তো ছিলই, তারপরে এখন আবার মেঘলা মেঘলা হয়ে গেছে, এখন সব কিছু বাইরে আছে সেগুলোকে তুলবো, মেঘলা করেছে বলেই এতটা গরম লাগছে, ঠিক আছে। তো চলো এবার আবার কাজ আরম্ভ করি, নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। চলো, ভাত বসিয়ে দিয়ে সমস্ত কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে ভাত অর্ধেকটা ফুটে গেছে, ভাতটা আস্তে আস্তে হোক। আর এদিকে গ্যাস এখনও জ্বালাইনি, কড়াইতে তেল দিয়েছি, একটা তরকারি বসাবো। আর এদিকে সমস্ত মাছ টাছ সব ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর যা যা রান্না করব সেগুলো কেটে গুছিয়ে নিয়েছি। একটু গল্প চালিয়ে এই কাজগুলো করে নিয়েছি, মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু রান্না বাকি, আর রান্নার পরে গ্যাস ট্যাস মোছা এগুলো বাকি। এটা হচ্ছে রুই মাছটা, সব ঢাকা দিয়ে রেখেছি, কারণ মাছিতে না খোলা রাখলেই ভর্তি হয়ে যায়। আর ওই যে ওই প্যাকেটটা, ওটা এখনই গিয়ে নোংরার বালতিতে ফেলে দিয়ে আসবো, চিংড়ি মাছের খোসা আছে তো ফেলে দিয়ে আসবো। তো এই যে রুই মাছটা, এটা ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে রাখলাম, এটা তো আজকে হবে না, এটা এখন ফ্রিজে রেখে দেব। আর মাছের ডিমটা রান্না করব। এখনের মাছের সব ডিম, তো সেই কারণে মাছের ডিমটা ভাবলাম রান্না করি। বেশি মাছের ডিম না, অল্পই, কারণ মাছ তো অল্প নিয়েছিলাম, ডিমও অল্প। তো এই যে মাছের ডিমটা, এটা ছোট ছোট করে টুকরো করব, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে চিংড়ি মাছটা আছে, এখানে 100 টাকার চিংড়ি মাছ। তো এখান থেকে হাফের বেশিটা আমি মেয়ের জন্য করব সর্ষে বাটা দিয়ে, আর অল্প একটু করব, অল্প 2-4টে মতো চিংড়ি দেব আলু পটলের তরকারিতে। এখানে সব কিছু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো
সব মশলা পেস্ট করব, এখনও করিনি। আর এখানে আলু আর পটল কেটেছি, আলু পটল দিয়ে চিংড়ি মাছটা হবে। আর মাছের ডিমের জন্য এখানে অল্প একটু আলু দিয়েছি, মাছের ডিমটা একটু আলু দিয়ে তারপরে করব। তো চলো এরপরে রান্নাটা বসাই। চালিয়ে নিয়ে সব কাজগুলো করলাম, বাসন গোছানো ছিল, জামা কাপড় গোছানো ছিল, বিছানা কাঁথাগুলো সব তোলার ছিল, সেগুলো সব কিছু তুলে ঠুলে গল্প চালিয়ে এই কাজগুলো করলাম। আর কলপাড়ের দিকে সব জলও ভরে রেখেছি, কারণ রান্না করতে দেরি হবে, তো তারপরে যেন বাইরের কাজগুলো সব সারতে পারি। আর কিছু জামা কাপড় আছে, এখন আবার রোদ উঠেছে, ভালো রোদ এখন, পুরো মনে হচ্ছে একদম ভাদ্র মাসে যে জামা কাপড় রোদে দেওয়া হয় না, ওই রকম রোদ উঠেছে। তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলোকেও তুলে দেবো, বেশি রোদে আর রাখবো না, সেই সকালবেলা মেলেছি, ওগুলোকেও তুলে দেবো। দিয়ে এদিকে ভাতও ফুটে গেছে, ভাতটা একেবারে উপর দেবো, দিয়ে ভাবছি এবার একটা একটা করে তরকারি রান্না করে নিই। ঠিক আছে, মশলাগুলো আগে সব পেস্ট করে নিই, আগে পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করব, তারপরে সর্ষেটা পেস্ট করব, দিয়ে বসিয়ে দেবো। ঠিক আছে, তো চলো রান্না আরম্ভ করি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, রান্না করতে করতে কথা বলবো। ছোট গ্যাসটায় আমার একদমই আগুন ওঠে না, জানো না। ছোট মানে গ্যাসটা একটু সার্ভিসিংই করাতে হবে। ছোট গ্যাসটায় ভাতটা দিয়ে দিলাম, যে ভাতটা আস্তে আস্তে হোক, আর বড় গ্যাসটায় আমি কড়াইটা বসিয়ে নিলাম। অনেকটা তেল কড়াইতে ভেবো না এতটা তেলে রান্না করব, আগে পটলটা ভেজে নিই, তারপরে তেলটা কিছুটা কমিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছ ভেজে আলু ভেজে তারপরে তরকারিটা করেছিলাম। কারণ আমি তেল আনতে গেছিলাম তো দোকানে, লুজ তেলটাই এখন নিয়ে আসছি, তো সেই কারণে তেলটা ঢালার মতো আর জায়গা ছিল না, কড়াইয়ের মধ্যে ঢেলে রেখে চলে গেছিলাম। আর কমাইনি, ভাবলাম পটলটা আগে ভেজে নিই। পটলে আমি কোনো সময় হলুদ দিই না, পটলটা একটু নুন দিয়ে ভালো করে একটু আলাদা করে ভাজা ভাজা করে নিই। তো এদিকে দেখো আলু পটলের তরকারি, আর আলাদা কি তোমাদের সঙ্গে শেয়ার করব, জিরে বাটা আদা বাটা দিয়ে নিরামিষভাবেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে করেছি। পেঁয়াজ রসুন আমি দিই না, তো একটু নামানোর আগে গরম মশলা দেওয়া দরকার ছিল, তো দেখলাম গরম মশলা নেই, আমি ধনে পাতা নিয়ে এসেছিলাম, ধনে পাতাই দিয়ে দিয়েছি। তো এখন তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে বসিয়ে ভাত তো হয়েই গেছে, ভাত উপর করে দিয়েছি, তো তার মধ্যে সর্ষেও পেস্ট করে নিয়েছি, মেয়ের জন্য সর্ষে বাটা দিয়ে চিংড়িটা করব। এইটা আমার মেয়ে খুব ভালো খায়, তো যখনই চিংড়ি মাছ আনি এইভাবে ওকে করে দিই। শুধু মেয়ে বলে না, এটা গুলুও খুব ভালো খায়। দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর অল্প সর্ষে দিয়েছি, তো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এগুলো তো দিয়েইছি, আর একটু কালো জিরে, আর দিলাম একটু বেশি করে সর্ষের তেল। এরপরে গ্যাস কমিয়ে একদম এই বাটিটাকে বসিয়ে দেব। নামানোর আগে শুধু একটুখানি ধনে পাতা দেবো, ব্যাস দুটো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। সব কিছু কেটে কুটে নিলে রান্না করতে কিন্তু টাইম লাগে না। একা একা থাকি তো, মানে একটু গল্প চালালে, একটু গান চালালে কাজগুলো যেন খুব তাড়াতাড়ি হয়। রান্না সব হয়ে গেছে, মাছের ডিমের বড়ার তরকারিটাও হয়ে গেছে, এটাও একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে সমস্ত যা বাসন ছিল সেগুলো বেসিংয়ে নামিয়ে দিয়ে এবারে রান্নাঘরটা পরিষ্কার করতে নিয়েছি। রান্না আজকে অনেক কিছুই করলাম, কারণ আজকেও খাবো, কালকের দিনটাও হয়ে যাবে। মধ্যবিত্ত ঘরে একটু হিসাব করে না চললে হয় বলো? দুদিন রান্না করলে দুদিন গ্যাস যাবে, দুদিন মশলাপাতি যাবে, আর 3 জন মানুষের রান্না, মেয়ে অর্ধেক জিনিস খায় না, একটু বেশি করে করলে ক্ষতি কি? তোমরা অনেকেই বলো যে তুমি তো একদিন রান্না করে 3 দিন খাও। ওই যে বললাম, একটু হিসেব করে চললে সঞ্চয়টা কিন্তু নিজের সংসারেই হয়, তাই না? তো এই দেখো গ্যাসটা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর খিদে পেয়ে গেছে খুব, আজকে খুব তাড়াতাড়ি সকালবেলা খেয়েছি, তো মেয়ে থাকতে থাকতেই সেই 10টার মধ্যে খাওয়া হয়ে গেছিলো। এখন আমার এই কাজকর্ম সবই শেষ, এরপরে কোনো কাজই নেই, শুধু ঘরটা মুছবো। আর রান্নাঘরটা তো পরিষ্কার করতে মেন অনেক টাইম লাগে, বোঝোই তো, যেহেতু পুরো জায়গাটায় তেল মশলা ভর্তি হয়ে যায়। আর আমার যেহেতু একটু পিটপিটানির রোগ আছে, তোমরাও বলো এই কথাটা যে তোমার একটু বাতিক আছে, তো সেই কারণে আমার একটু অনেকটা টাইম লেগে যায়। বাসনের ঝুড়িটা ঘরে ঢুকিয়ে রাখলাম, বিকেলে গোছাবো। আর এখন ভাল লাগছে না, এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে মনে হচ্ছে কত তাড়াতাড়ি গিয়ে গায়ে জল ঢালবো। তো আর ভিডিওটা বেশি বড় করিনি, এরপরে আর কাজ কি, খাওয়া দাওয়া আর রেস্ট নেওয়া, এই অবধি দিয়েই আজকে শেষ করেছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।